আসসালামু আলাইকুম। 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে 3 লক্ষ লোকের সমাবেশে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণ অনুবাদ করে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সম্বর্ধনা আয়োজন কমিটির চেয়ারম্যানের মাধ্যমে ঢাকাবাসী এবং প্রদেশের সবার নিকট আমাকে এই সম্মান জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্ব বাংলায় আমার এই সফর আমার জন্য বড় আনন্দদায়ক মনে হচ্ছে। পূর্ব বাংলা পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ অংশে পৃথিবীর এক বিরাট সংখ্যক মুসলমান একটা নির্দিষ্ট জায়গার ভিতরেই অবিচ্ছিন্নভাবে বাস করছে। এই অঞ্চল সফর করার প্রচণ্ড আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। কতগুলো গুরুত্বপূর্ণ কারণে আমার সফরের কিছুটা দেরি হয়ে গেছে। আপনারা অবশ্যই কতগুলো জরুরি বিষয় জানেন যে ভারত ভাগের সঙ্গে সঙ্গে পাঞ্জাবে কী ঘটনা ঘটে গেছে। পূর্ব পাঞ্জাব, দিল্লি এবং এর নিকটবর্তী এলাকাগুলো থেকে ওখানে বসবাসরত লাখ লাখ মুসলমানদেরকে তাদের জায়গা, জমি, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এইসব ভাগ্যহত মুসলমানদের বাঁচিয়ে রাখা, আশ্রয়ের ব্যবস্থা করা এবং পুনর্বাসনের জন্য পশ্চিম পাকিস্তানে আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরূপ ঘটনা খুব কমই খুঁজে পাওয়া যায় যে একটি নতুন রাষ্ট্রকে এত বড় কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আল্লাহর মেহেরবানিতে সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের পক্ষে এই বিরাট এবং কঠিন সমস্যা অত্যন্ত যোগ্যতা ও সাহসের সাথে মোকাবেলা করা সম্ভব হয়েছে। আমাদের দুশমনের মনের বাসনা ছিল পাকিস্তান জন্মের সাথে সাথেই নিশ্চিহ্ন হয়ে যাক। শত্রুদের কামনাকে মিথ্যা প্রমাণ করে তাদের চাপিয়ে দেওয়া কঠিন সমস্যা সমাধানে পাকিস্তান সক্ষম হয়েছে এবং পাকিস্তান দিনের পর দিন শক্তিশালী হয়ে উঠছে। পাকিস্তান টিকে থাকার জন্য এসেছে এবং যে উদ্দেশ্য নিয়ে এ দেশটির জন্ম হয়েছে, আমরা সেই লক্ষ্যপানে কাজ করে যাব। এই সম্বোধনা সভায় যেসব বক্তব্য হলো তাতে আপনারা বলেছেন যে বিপুল সম্ভাবনাময় এ প্রদেশে কৃষিখাত এবং শিল্পখাতকে জোরদার করে তুলতে হবে। প্রদেশের সকল তরুণ, যুবক এবং নারীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়োজন প্রশিক্ষণ দানের ব্যবস্থা করতে হবে। দেশের সশস্ত্র বাহিনীকে এ অঞ্চলবাসী যেন যথাযোগ্য ভূমিকা পালন করতে পারে সে অবস্থাকে নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বন্দর উন্নয়নের কথা বলেছেন। পাকিস্তানের সাথে এই প্রদেশের যোগাযোগ সহজ এবং সুগম করার কথা বলেছেন। শিক্ষা বিস্তারের কথা বলেছেন। সবশেষে আপনারা জোর দিয়ে বলেছেন যে পাকিস্তানের এই পূর্ব অংশে প্রতিটি নাগরিক তাদের ন্যায্য অধিকার থেকে যেন কোনোভাবে বঞ্চিত হয় এবং সরকারের প্রতিটি স্তরে তাদের ন্যায্য হিসাব নিশ্চিত করা হয়। আমি এখনোই আপনাদের আশ্বাস করতে চাই, আপনাদের উদ্বেগ নিরসন এবং ন্যায্য দাবি সমৃদ্ধ কীভাবে এবং যত তাড়াতাড়ি পূরণ করা যায় আমরা সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা সহকারে উল্লেখিত আপনাদের দাবি সমৃদ্ধের অনেকগুলো বাস্তবায়নের কাজ ইতিমধ্যে হাতে তুলে নিয়েছে এবং কোনো রকম শিথিলতা ছাড়াই কাজ করে যাচ্ছে। বিষয়গুলো ভেবে দেখা হবে। এ রকমের সময় নষ্ট করার অবকাশ থাকবে না। পাকিস্তানের এই অংশ তার ন্যায্য ও পূর্ণ পাওনা যত দ্রুত সম্ভব লাভ করবে। এই অঞ্চলের অতীত ইতিহাস বলে পূর্ব বাংলার মানুষেরা শৌর্যে, বীর্যে, পরিশ্রমে এবং মেধায় অনেক যোগ্যতায় স্বাক্ষর রেখেছে। সরকার এ প্রদেশের তরুণ ও যুবাদের জনশক্তিতে রূপান্তরের জন্য তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। সরকার এদেশের যুবকদের তাদের নিজ দেশের সশস্ত্র বাহিনী এবং পাকিস্তান ন্যাশনাল গার্ডে যথাযোগ্য ভূমিকা পালনের পথ খুলে দিয়েছে এবং খোলা থাকবে। আমি একথা জোর দিয়ে বলে যাচ্ছি, দেশের সশস্ত্র বাহিনীতে পূর্ব বাংলার তরুণেরা সকল সুযোগ সদ্ব্যবহার করে নিজ দেশকে দুশমনের হাত থেকে রক্ষা করার জন্য জীবন বিলিয়ে দেবার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করার কোনো প্রশ্নই উঠতে পারবে না। এবার আমি এদেশের অন্য কারো কিছু নিয়ে কথা বলবো। সে কথা বলার আগে আমি পূর্ব বাংলার অধিবাসী এবং সরকারকে আরেকবার মোবারকবাদ জানাতে চাই এজন্য যে গত 7 মাসে আপনারা দেশ গড়ার কাজে বহু কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। ভারত ভাগ হওয়ার পরপরই যে অবস্থা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পড়েছিল তার ঢেউ ঢাকার উপরেও পড়েছে।
সে অবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে এখানকার অনুগত ত্যাগী প্রশাসন যে পরিশ্রম, দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছে তার জন্য তাদেরকে জানাই আমার শ্রদ্ধা এবং সালাম। 1947 সালের 15ই আগস্ট তারিখে ঢাকার সরকার নিজ দেশের মধ্যে যেন পরবাসী ছিল। ভারত থেকে চলে আসা হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখানে মাথা গোঁজার মতো কোনো স্থানের ব্যবস্থা ছিল না। গত বছরের 15ই আগস্ট আগে ঢাকা ছিল একটি মফস্বল টাউন মাত্র, সুশৃঙ্খল হয়ে উঠতে পারেনি। এমন একটি নবগঠিত প্রশাসনের নিকট বিরাট মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ভারতের রেলওয়ে সহ অন্যান্য প্রায় 70,000 কর্মচারীদের পরিবার পরিজনদের আশ্রয় এবং পুনর্বাসন করা। ভারত বিভক্তির কারণে সৃষ্ট গোলযোগ, হুমকি এবং অনেকটা ভয়ের মুখে এইসব লোকের কলকাতা ও ভারতের বিভিন্ন এলাকা থেকে জীবন বাঁচাবার জন্য এখানে পালিয়ে আসতে বাধ্য হয়। একইভাবে এখান থেকে হিন্দুরা পাইকারিভাবে দেশ ত্যাগ করার ফলে প্রশাসনের হঠাৎ শৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। প্রশাসন, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার ভয়াবহ বিপর্যয় নেমে আসে। এই সময় প্রশাসনের সবচেয়ে জরুরি কাজ হয়ে দাঁড়ায় কত দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ব্যবস্থাকে সংগঠিত ও সচল করে তুলে প্রদেশকে অকল্পনীয় বিশৃঙ্খলার আশঙ্কা থেকে বাঁচিয়ে তোলা। আমাদের এই নতুন প্রশাসন কঠিন পরীক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করে, সীমাহীন ত্যাগ ও কষ্ট স্বীকার করে অত্যন্ত দক্ষতার সাথে জাতিকে রক্ষা করেছেন। প্রশাসন সকল বাধা সরিয়ে ফেলে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক এবং সুগম রেখেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রশাসন কেবল নিজেদের সংগঠিত করে তোলেনি, প্রশাসন অবস্থার সুযোগে যে দুর্ভিক্ষের আঁচ দেখা দিয়েছিল তাকেও মোকাবেলা করার সম্ভব হয়েছে। নতুন প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করার সুমহান দায়িত্বে সুচারুভাবে পালন করছে। একই সাথে এইসব ব্যাপারগুলোর সমাধানের জন্য জনগণ বিপুল উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টির প্রতি। তারা এই রাষ্ট্র গঠনে এবং পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষার উদাহরণ সৃষ্টি করেছেন। উল্লেখ করা প্রয়োজন যে ভারত বিভক্তির পরবর্তী কয়েকটি মাসে লাগাতারভাবে ভারতের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের উপর যে নারকীয় তাণ্ডব ও জুলুম এবং হত্যা নেমে এসেছিল, এইসব উস্কানির মুখেও এদেশবাসীর চরম সংযম পরিচয় দিয়েছে। এত ভয়াবহ অবস্থা ঘটে যাওয়া সত্ত্বেও পূর্ব বাংলায় এবারের পূজার সময় হিন্দু ভাইয়েরা প্রায় 40,000 মিছিল বের করেছেন। এসব মিছিলে কোনো অশান্তির ঘটনা ঘটেনি এবং উৎসব পালনে কোনো নির্যাতনের বা বাধার খবর আমার কাছে আসেনি। যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষণ আমার সাথে একমত হবেন যে গত কয়েক মাসে সারা ভারত জুড়ে যে মহাতাণ্ডব জোশে গেল তারই প্রক্রিয়ায় পাকিস্তানে কিছুই ঘটেনি, বরং পাকিস্তানের সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তায় কঠোর নজর রাখা হয়েছিল। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে পাকিস্তান আইন শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম। কেবল ঢাকার সংখ্যালঘুরা নয়, সারা পাকিস্তানের সংখ্যালঘুরা অনেক দেশের চেয়ে এখানে অধিক নিরাপদ এবং জীবনহানি ঘটনার কোনো সংজ্ঞায় শঙ্কিত নন। আমরা যে কোনো মূল্যেই কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখব এবং শান্তি নির্বিঘ্ন হতে দেব না। আমার সরকার কোনোরূপ গণরাজত্ব অথবা বন্য গণ আদালত সৃষ্টি হতে দেবে না। আমি আবারও একই কথা উল্লেখ করছি, সদ্য প্রতিষ্ঠিত একটি দেশ ত্যাগ ও স্বীকারকারী একটি প্রশাসন গড়ে তোলা, অবশ্য দুর্ভিক্ষ এড়ানোর জন্য প্রায় 4 কোটি মানুষের খাদ্যের সংস্থান এবং শান্তি বজায় রাখার আমার সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। অনেক প্রশাসনের এইসব বিষয়কে বিবেচনায় আনতে হবে। এগুলো যে অতি সহজ সাধারণ ব্যাপার তা ধারণা করা মোটেও উচিত নয়। সমালোচনা অতি সহজ, দোষ বের করা আরও সহজ। মানুষের জন্য যেসব ব্যবস্থা নেওয়া হয় জনতা অতি তাড়াতাড়ি সেসব ভুলে যায় এবং যেসব কাজ হাতে নেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে তাও ভুলে যাবে। অথচ পাকিস্তানের আজাদির সংগ্রামে আমাদেরকে কত পরীক্ষা, বিষাদ, মুসিবত এবং খুনও ঝরাতে হয়েছে এবং পাকিস্তানের লাভের পর গত কয়েকটি মাসের কঠিন সমস্যাগুলো সমাধান করতে কী সব দিন কেটে গেছে তা কি জনতার মনে পড়েছে? মনে আছে কি? প্রশাসনের কথা বারবার এসে যাচ্ছে। আমি জানি
আকাঙ্ক্ষা করছি তা পুরোটা বর্তমান প্রশাসন মেটাতে পারছে না, অথবা এই শাসন ব্যবস্থায় অনেক খুঁতো রয়ে গেছে। আমি বলি না যে এই অবস্থানে উন্নত করা সম্ভব নয়, এমনটাও নয় যে একজন দেশপ্রেমিকের সমালোচনা গ্রহণ করা যাবে না, বরং সৎ সমালোচনাকারীকে প্রতি আমরা আহ্বান, আপনারা আমাদের ভুল ধরিয়ে দিতে সাহায্য করেন। কিন্তু আমি যখন দেখি কিছু কিছু মহল কেবল অভিযোগের পর অভিযোগ করে যাচ্ছেন এবং আমাদের দোষ খুঁজে বেড়াচ্ছেন, যেসব ভালো কাজ করা হয়েছে তার সামান্য প্রশংসা ও স্বীকৃতি দিয়ে বড় কুষ্ঠবোধ করেন, তখন সরকারে যারা আছেন এবং প্রশাসনের নিবেদিত কর্মকর্তা ও কর্মচারীদের যারা দেশের জন্য দিনরাত অক্লান্ত খেটে মরছেন, তাদের মাঝে নেমে আসে গভীর হতাশা। আর এই জন্য স্বাভাবিকভাবেই আমি বেশি কষ্ট পাই। ভাইদের বলবো, আমরা যেসব ভালো কাজ করেছি তার প্রশংসা না করতে পারুন, তবে না করুন। অযথা অভিযোগ এবং সমালোচনা করে জনগণকে বিভ্রান্ত করবেন না। একটা দেশের বিরাট প্রশাসনের মধ্যে অবশ্যই ভুল ত্রুটি কিছু না কিছু ঘটতে পারে বা ঘটেছে। মানুষের পক্ষে শতকরা 100% নির্ভুল ও সুচারুপূর্ণ প্রশাসন নিশ্চিত করা সত্যিই সম্ভব নয়। এতদসত্ত্বেও আমাদের লক্ষ্য থাকবে পাকিস্তানের প্রশাসনকে যতটা সম্ভব অন্যায় ও ত্রুটিমুক্ত রেখে সৎ, দক্ষ, গতিশীল, উপকারী এবং ন্যায় বিচারবোধ সম্পন্ন একটি কর্মচঞ্চল প্রশাসন হিসেবে গড়ে তোলা। আপনারা প্রশ্ন করতে পারেন, কিভাবে অবস্থান অর্জন করা যেতে পারে? হ্যাঁ, সরকারের উদ্দেশ্যে সামনে এনে সে ব্যবস্থা অর্জনের পথে এগিয়ে যাওয়া সম্ভব। সেটা হলো সরকার কিভাবে জনগণের সেবা করতে চায়, সরকার কি পরিকল্পনা হাতে নিয়েছে এবং এইসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি কর্মসূচি হাতে নিয়েছে তা জনগণকে স্পষ্টভাবে জানিয়ে রাখতে হবে। আপনারা জেনে রাখেন, সরকার বদলের ক্ষমতায় এখন আপনাদেরই হাতে। আপনাদেরকে যতদিন ইচ্ছা এই সরকারকে ক্ষমতায় রাখতে পারেন এবং যখনই অপছন্দ হবে এই সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবেন। ক্ষমতার এই পরিবর্তন অনিয়মতান্ত্রিক পথ ধরে করা যাবে না। আপনাদের হাতে যে ক্ষমতা এসেছে সেই অধিকারকে নিয়ম মোতাবেক প্রয়োগ করার চর্চাকে অনুশীলন করতে হবে। আমাদের রাষ্ট্রযন্ত্র পরিচালনার এবং পরিবর্তনের নিয়মগুলো রপ্ত করে নিতে হবে। শাসনতান্ত্রিক নিয়মের ভিত্তিতেই এই সরকারের বদলে অন্য সরকার আসনে এবং যাবে। অতএব সরকার বদলের ক্ষমতা এখন আপনাদের হাতে। আমি আপনাদের কাছে আকুল আরজ করব, আপনারা আরও অধিক ধৈর্যের পরিচয় দিন। বর্তমানে যারা সরকারের হাল ধরে আছে তাদেরকে সমর্থন দিন, তাদের সাথী হন। তারা যে অসুবিধা, সীমাবদ্ধতা এবং দুরবস্থার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন তার প্রতি সহানুভূতি প্রকাশ করুন এবং তাদের পক্ষে আপনাদের সকল সমস্যা রাতারাতি পূরণ করে যে অনেকটা অসম্ভব সেটা উপলব্ধি করার চেষ্টা করুন। আপনারা সহযোগিতার হাত আরও বাড়িয়ে দিলে আমাদের দেশের সমস্যা হবে শুধু একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার। আমার সবিনয় প্রশ্ন এই লক্ষ্য জনতার কাছে, আপনারা কি আপনাদের এবং আপনাদের পূর্বপুরুষের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশটি কি রক্ষা করবেন, নাকি আপনাদের বোকামির জন্য দেশটিকে ধ্বংস করে দেবেন? আপনারা কি চান এই দেশটিকে সমৃদ্ধ হয়ে উঠুক? আমি জানি আপনারা নিজ দেশের ধ্বংস চাইবেন না, বরং জীবনকে বিলিয়ে দিয়ে দেশটিকে রক্ষা করবেন। এর জন্য দরকার একটি কাজের, সেটি হলো আমাদের সকলের মধ্যে সীসার প্রাচীরের মতো ঐক্য এবং সংহতি। আপনারা জেনে রাখুন, আমাদের প্রাণের বিনিময়ে অর্জিত দেশটির মধ্যে গোলযোগ সৃষ্টি করতে আমাদের দুশ্মনেরা বসে নেই। আমাদের মধ্য থেকেই আমাদের মানুষকে বেছে নিয়ে অর্থ দিয়ে আমাদের ভবিষ্যতের সকল স্বপ্নকে ধ্বংস করে দিতে তারা ইতিমধ্যে উদ্যত হয়েছে। আমরা আকুল আহ্বান, আপনারা এইসব ষড়যন্ত্রের সম্বন্ধে সতর্ক থাকুন। এদের মন ভুলানো এবং আকর্ষণীয় স্লোগানের মায়াজাল থেকে নিজেদেরকে হেফাজত করুন। এরা বলা শুরু করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার এবং পূর্ব বাংলার প্রাদেশিক সরকার তাদের মাতৃভাষা বাংলা ধ্বংসের ষড়যন্ত্র হাতে নিয়েছে। এর চেয়ে বড় মিথ্যা আর কিছুই হতে পারে না। আমি সুস্পষ্টভাবে এবং পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের ঐতিহাসিক দুশ্মনদের এজেন্ট এবং অনেক কমিউনিস্ট আমাদের মাঝে ঢুকে পড়েছে। আপনারা যদি এদের ব্যাপারে সজাগ থাকেন তবে এরাই আপনাদের ধ্বংস করে দিতে যথেষ্ট।
আমি বিশ্বাস করি ভারত থেকে পূর্ব বাংলা বেরিয়ে আসাকে এরা মেনে নিতে পারেনি। এরা পূর্ব বাংলাকে ভারতের সাথে মিশিয়ে দেখতে চায়। আপনারা দৃঢ় বিশ্বাস ও ষড়যন্ত্রকারীরা দিবা স্বপ্ন দেখেছে। পূর্ব বাংলার মুসলমানরা কখনো তাদেরকে দেশকে ভারতে মিশিয়ে নেবে না এবং মিশতে দেবে না। আমাকে জানানো হয়েছে যে প্রদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের বহু লোক দেশ ত্যাগ করেছে। ভারতের পত্রিকাগুলো দেশ ত্যাগের সংখ্যাকে 10 লক্ষের বেশি বলে মিথ্যা সংবাদ ছাপছে। আমাদের সরকারের হিসাব মতে এই সংখ্যা বেশি করে ধরলেও 2 লাখের উপরে যাবে না। এতে আমি একটা স্মৃতিবোধ করছি এজন্য যে সংখ্যালঘু যেসব ভাইরা দেশ ত্যাগ করেছেন তারা কিন্তু মূলত সংখ্যাগরিষ্ঠ সমাজের নির্যাতনের ফলে দেশ ত্যাগ করেছেন না। আমাদের দেশের সংখ্যালঘুরা যে স্বাধীনতা এখানে ভোগ করেছেন এবং নিজেদের সহায় সম্পত্তি সংরক্ষণের যে গ্যারান্টি পাচ্ছেন, ঠিক একই অধিকার ভারতের সংখ্যালঘুরা পাচ্ছেন না। তাদের দেশ ত্যাগের কারণগুলো তালাশ করলে দেখতে পাওয়া যাবে ভারতের সাম্প্রদায়িক ও যুদ্ধবাজ নেতাদের রেফাস কথাবার্তা একটি অন্যতম কারণ। তারা গুজব ছড়িয়ে দিচ্ছে পাকিস্তান ভারতের মধ্যে শীঘ্রই যুদ্ধ বেঁধে যাবে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার ও নির্যাতন চলছে তারা প্রতিক্রিয়াও এখানেও দেখা দিবে। অমূলক এই ভয় এবং নির্যাতনের আশঙ্কায় অনেক হিন্দু দেশ ত্যাগ করেছেন। তাছাড়া ভারতের কতিপয় পত্রিকায় হিন্দুদেরকে পাকিস্তান ছেড়ে আসার জন্য অবিরতভাবে লেখালেখি চলছে। এদের লেখালেখির মধ্যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতনের মনগড়া ও মিথ্যা কাহিনীকে তুলে ধরা হচ্ছে। ভারতের হিন্দু মহাসভা এদের মদত দিয়ে যাচ্ছে। এতদ মিথ্যা প্রচারণা সত্ত্বেও এদেশে প্রায় 1.25 কোটি সংখ্যালঘু সমাজ শান্তিকে তাদের নিজ জন্মভূমিকে বসবাস করছে এবং অন্য দেশে যাওয়ার চিন্তা প্রত্যাখ্যান করছে। আমি আবারও উল্লেখ করতে চাই, আমরা পাকিস্তানের সংখ্যালঘুদের ন্যায্য অধিকার ভোগ করার প্রশ্নে কোনো শৈথিল্য ও দ্বিধার সুযোগ রাখব না। ভারতের চাইতে পাকিস্তান সংখ্যালঘুদের জানমালের হেফাজত সুরক্ষিত রাখার প্রশ্নে আমরা কঠিন সংকল্পবদ্ধ। পাকিস্তানের আইন শৃঙ্খলা, শান্তি এবং প্রতিটি মানুষের প্রতি নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে আমরা কোনো সম্প্রদায়, শ্রেণী এবং জাতির বিভেদকে বরদাস্ত করব না। ভালো বলছি কি মন্দ বলছি জানি না, সবার কাছে প্রীতিকর নাও হতে পারি। আমি কিছু নাজুক কথা এখন বলবো। আমাকে জানানো হয়েছে যে এখানে আসা অবাঙালি মুসলমানদের বিরুদ্ধে কোনো মহল স্থানীয় মুসলমানদের দিয়ে জাতিগত বিদ্বেষ ছড়ানোর পথ বেছে নিয়েছে। একই সাথে পাকিস্তান রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য ভবিষ্যৎ সিদ্ধান্তের অপেক্ষাধীন উর্দু কি বাংলা ভাষা হবে তা নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি প্রকাশ চলছে। আমি এও জানতে পারলাম যে সুযোগ সন্ধানীরা তাদের দুর্বিষন্দ অর্জন করার লক্ষ্যে এবং প্রশাসনকে বিব্রত করে তোলার জন্য ঢাকার ছাত্র সমাজকে ব্যবহার করা শুরু করেছে। এই সভায় উপস্থিত আমার যুবক এবং ছাত্র বন্ধুরা, আমি তোমাদেরকে একজন যে কিনা তোমাদের জাতির ভালোবাসার এবং তোমাদের বিকশিত জীবন গড়ে তোলার আশঙ্কায় গত 10টি বছর আরামকে হারাম করে দিয়েছি। ইমানদারি এবং বিশ্বস্ততাকে বুকের ভিতরে চেপে ধরে জীবনের এই সময়গুলো ব্যয় করেছি। এরকমের একটি লোকের মুখ থেকে তোমাদেরকে সাবধান হওয়ার কথা শোনাতে চাই। তোমরা যদি কোনো রাজনৈতিক দলের কথায় বিভ্রান্ত হয়ে পড়ো, তবে যে ভুল ঘটে যাবে তা হয়তো আর কোনো দিন শোধরানো সম্ভব হবে না। তোমরা মনে রেখো যে দেশটি এখন আমাদের, এটি একটি বিপ্লবের ফসল। বর্তমান সরকার তো আমাদের নিজেদেরকে সরকার। আমরা তো এখন আর গোলাম জাতি নই, আমরা এখন একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের মালিক। আমাদের দেশকে আমরা কিভাবে চালাবো তা আমরাই ঠিক করে নেব। স্বাধীন দেশের মুক্ত নাগরিকের মতোই আমাদেরকে আচরণ হতে হবে। কারো রাজত্বের অধীনে বা কোনো বিদেশি কলোনির মধ্যে আমরা এখন আর বাস করছি না। আমরা গোলামের শিকল ছিঁড়ে ফেলেছি, উপড়ে ফেলেছি। আমরা যুবক বন্ধুরা, আমার স্বপ্নের পাকিস্তানের তোমরাই নির্মাতা। তোমাদের কাছে আমার আকুল মিনতি, তোমরা বিভ্রান্ত হয়েও না, কারো চক্রান্তের শিকার হয়েও না। তোমরা নিজেদের মধ্যে সুমহান ঐক্য সংহতি গড়ে তোলো। যুবকরাই সকল কিছু বদলে দিতে পারে এমন নজির গড়ে তোলো। তোমাদের আসল কাজ নিজেদের প্রতি সুবিচার করা, অর্থাৎ নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, পিতামাতাকে সম্মান করা আর স্বদেশ স্বজাতির কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য নিজেদের প্রস্তুত করে রাখা। তোমরা যদি শিক্ষায় গভীরভাবে মনোনিবেশ করতে পারো তবে দেশ শিক্ষিত হয়ে উঠবে। শিক্ষিত দেশই কেবল শক্তিশালী দেশ হতে পারে।
আমি তোমাদেরকে লেখাপড়ার মনোযোগ দেওয়ার জন্য আকুল আহ্বান জানিয়ে গেলাম। তোমাদের শক্তি প্রতিভাকে যদি অপচয় করে ফেলো তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে এবং গভীর মনোস্তাপকে সারা জীবন দুঃখময় হয়ে যাবে। তোমরা কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে পূর্ণ বিবেচনা করার শক্তির অধিকারী হয়ে দেশকে গড়ে তোলার জন্য সত্যিকারের অবদান রাখতে সক্ষম হবে। এতগুলো কথার মধ্য দিয়ে আমি তোমাদেরকে পুনরায় হুঁশিয়ার করে জানিয়ে রাখতে চাই, পাকিস্তান এবং পূর্ব বাংলার যে বিবাদ সমাধানের কথা আগে বলেছি তা আমাদের উপর থেকে এখনও কেটে যায়নি। আমাদের ঐতিহাসিক দুশ্মনেরা পাকিস্তানি সৃষ্টির বিরুদ্ধে শত চেষ্টা করে বিফল হয়েছে। তারা এখনও বসে নেই। এখন তারা তাদের কৌশল বদলিয়েছে। তারা এখন আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আর তারা ভালো করেই জানে আমাদের মধ্যে প্রাদেশিকতা আঞ্চলিকতা জাগিয়ে তুলতে পারলে এবং বিভক্ত হয়ে যাব এবং তাদের উদ্দেশ্য চরিতার্থ হবে এবং আমরাও যতক্ষণ না আঞ্চলিকতা এবং প্রাদেশিকতা আমাদের মন থেকে, চিন্তা থেকে, রাজনীতি থেকে ছুঁড়ে ফেলতে না পারবো ততদিন পর্যন্ত আমরা একটি শক্তিশালী ও আধুনিক রাষ্ট্রের জন্য নিজেদেরকে প্রস্তুত এবং গড়ে তুলতে পারবো না। আমরা কি এই পরিচয় পাকিস্তান করেছি যে আমরা বাঙালি, পাঞ্জাবি, সিদ্ধি, বেলুচি, পাঠান ইত্যাদি ইত্যাদি? এগুলো অবশ্যই আমাদের জাতিসত্তার একটি ইউনিট। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 1300 বছর আগে আমাদের কাছে যে হেদায়েত এসেছে সে কথা কি আমরা ভুলে গেছি? আমি ইতিহাসের সত্য কথাটি বলতে চাই, এই পাকিস্তানে আমরা যেখানেই বাস করছি আমরা সকলে বহিরাগত। এই বাংলায় যারা বাস করেছেন তারা কেউই এখানে আদিবাসী নন। সুতরাং আমরা বাঙালি, আমরা পাঠান, আমরা পাঞ্জাবি বলে কী লাভ? আমাদের সকলের প্রথম পরিচয় আমরা মুসলমান। ইসলাম আমাদেরকে এই কথাই শিক্ষা দিয়েছেন। আমি মনে করি তোমরা আমার সাথে একমত হবে যে আগে আমরা কী ছিলাম বা না ছিলাম, কিভাবে এখানে আসলাম, এইসবের প্রাসঙ্গিকতার চেয়ে বর্তমান আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম। প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের একটি স্বাধীন দেশ হয়েছে, একটি ছোট্ট এক ফালি জমির দেশ নয়, এখন একটি বিরাট ভূখণ্ড তোমাদের হয়েছে। এই ভূখণ্ডের মালিক কেন পাঞ্জাবির, কোনো সিদ্ধির, কোনো বেলুচির, কোনো পাঠানের বা কোনো বাঙালির নয়, এটি আমাদের, তোমাদের সবার। তোমরা একটি কেন্দ্রীয় সরকার পেয়েছো যেখানে সকল ইউনিটের প্রতিনিধি রয়েছে। তাই বলতে চাই, তোমরা যদি একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও তবে আল্লাহর কসম দিয়ে তোমাদের কাছে আরজ করছি, তোমরা প্রাদেশিক হিংসা, আঞ্চলিক ক্ষুদ্রতাকে ঝেড়ে ফেলে দাও। আঞ্চলিকতা এবং প্রাদেশিকতা আমাদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। বিভেদের আরও যেসব রয়েছে, শিয়া সুন্নি দ্বন্দ্ব, এসবকে দূরে সরিয়ে রাখো। এ ধরনের বিরাজিত অবস্থা নিয়ে পরাধীন আমলের সরকারগুলোর মাথা ব্যথা ছিল না। তারা এরূপ অবস্থায় অস্বস্তি বোধ করতো না। তাদের লক্ষ্য ছিল বাণিজ্যের দিকে। ভারতবর্ষকে যেভাবে এবং যতভাবে শোষণ করা যায় তাকে নিরুদ্রব রাখতে আইনশৃঙ্খলার প্রতি নজর রাখত। এই অবস্থায় পরিবর্তন ঘটে গেছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, বর্তমান আমেরিকার কথা ধরুন। তারা যখন ব্রিটিশদের তাদের দেশ থেকে বের করে দিয়ে নিজেরা স্বাধীনতা ঘোষণা করলো, তখন তাদের দেশে এক জাতিগোষ্ঠী ছিল যার বর্ণনায় শেষ করা যাবে না। স্প্যানিশ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ইংরেজ, ওলন্দাজ ইত্যাদি ইত্যাদি। এদের নিজেদের ভিতর জাতিগত সমস্যা ছাড়াও শত সমস্যা নিয়ে তারা সেখানে বাস করত। লক্ষ্য করুন, এত সব নিজেদের সমস্যাকে কাটিয়ে পৃথিবীর একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। আর আমাদের ভিতরে এ ধরনের কোনো জটিল সমস্যার অস্তিত্ব নেই। তাছাড়া আমরা সবেমাত্র পাকিস্তান হাসিল করেছি। মনে করুন, আমেরিকান ফরাসি বংশোদ্ভূত কেউ একজন যদি বলে আমি একজন ফরাসিও, আমি পৃথিবীর অন্যতম এক শ্রেষ্ঠ জাতির সদস্য, আমরা এই গৌরব রয়েছে। অন্যরা যদি অনুরূপ কথা বলতো তাহলে পরিস্থিতি বা কী দাঁড়াতো? তাদের মধ্যে তাদের নিজেদের সমস্যা উপলব্ধি করার যথেষ্ট শক্তি এবং এর ফলে অতি অল্প সময়ে তারা তাদের ভিতরকার সমস্যাগুলো মিটিয়ে ফেলতে সক্ষম হয়েছে এবং স্ব জাতি গোষ্ঠীর বিভেদের দেওয়ালকে সরিয়ে ফেলতে পেরেছে। তারা নিজেদেরকে জার্মান, ফরাসি, ইংরেজ, স্প্যানিশ পরিচয়ে মুছে দিয়ে আমেরিকান হিসেবে পরিচয় দিতে কোনো কুষ্ঠাবোধ করেননি। তাদের ভিতর নিজ দেশের জাতিগত চেতনা এবং শক্তিশালী হয়েছে যে তারা এখন গর্বভরে বলে থাকে আমি একজন আমেরিকান অথবা আমরা আমেরিকান।
সুতরাং এরকম করেই কি আমরা নিজেদের চিন্তা করতে পারি না? আমরা সবাই কি আমাদের দেশ পাকিস্তান, আমি আপনি এবং আমরা সবাই পাকিস্তান, এই ধারণাকে আমাদের হৃদয়ের ভিতর প্রবেশ করিয়ে দিতে পারি না? আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনারা প্রাদেশিকতা এবং আঞ্চলিকতা থেকে নিজেদেরকে মুক্ত করে ফেলুন। পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতির যদি প্রাদেশিকতার বীজ ঢুকে যায়, আপনারা যখন শক্তিশালী জাতিতে পরিণত হবেন না, পাকিস্তানকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প পোষণ করি তা অর্জিত হবে না। আপনারা মনে করবেন না আমি আপনাদের পরিচয়ের অমর্যাদা করছি। এরকম অবস্থার মধ্য দিয়েই ধ্বংসকামী দুস্থ কর্ম জন্ম নেওয়ার সুযোগ পেয়ে যায়। এরা এভাবে বলে থাকে, পাঞ্জাবিরা বড় অহংকারী, আবার অবাঙালি, বা পাঞ্জাবিরা বলে থাকবে বাঙালিরা এমন এমন। এরা আমাদের পছন্দ করে না, তারা আমাদেরকে এদেশ থেকে বের করে দিতে চায়। এরকমের পরিস্থিতি সৃষ্টি করায় দুশ্মনের কৌশল এবং চক্রান্তের বিষাক্ত জাল। এ ধরনের অবিশ্বাস ও সন্দেহ আমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেলে সেটা সমাধান করা কারো পক্ষে সম্ভব হবে বলে আমার মনে হয় না। দেশপ্রেমিক ভাইদের প্রতি আহ্বান জানাই, এসবের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। ভাষাকে ইস্যু করে বা কিনা, আমি আগেও বললাম, মুসলমানদের কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চলছে। আপনাদের প্রধানমন্ত্রী সম্প্রতি যে বিবৃতি দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। তিনি বলেছেন, এ বিষয়কে ইস্যু করে কোনো নৈরাজ্য রাজনৈতিক মহল, দুশ্মনদের অর্থপুষ্টি কোনো এজেন্ট যদি প্রাদেশিকের শক্তি শৃঙ্খলা বা উন্নতিকে ব্যাহত করার অপচেষ্টা চালায়, তবে তা কঠোর হাতে দুশ্মনের ব্যবস্থা নেওয়া হবে। এই প্রদেশের অফিসিয়াল ভাষা যদি বাংলা করতে হয়, তবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচিত প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের রয়েছে এবং তারাই তা নির্ধারণ করবেন। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান অবশ্যই এই প্রদেশের অধিবাসীদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যথাসময়ে নিষ্পত্তি ঘটবে। আমি পরিষ্কার ভাষায় কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, বাংলা ভাষার প্রশ্ন নিয়ে এই প্রদেশিত তার দৈনন্দিন জীবনযাপনে চাকরিকারিতে কোনোরূপ হতাশা, উদ্বেগ বা বিশৃঙ্খলা সৃষ্টির কারণ ঘটবে না। আবারও বলছি, এ প্রদেশের অধিবাসীরাই তাদের প্রাদেশিক ভাষা যথাসময়ে নির্ধারণ করে নিতে পারবেন। কিন্তু আমি আপনাদের কাছে এক কথা পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, নিখিল পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতে হবে। কেন প্রাদেশিক ভাষা রাষ্ট্রভাষা হতে পারে না? আর এই ব্যাপারে আপনাদেরকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা অবশ্যই পাকিস্তানের দুশ্মন। রাষ্ট্রের যদি একটি রাষ্ট্রে ভাষা না করা যায়, তাহলে যে রাষ্ট্রকে একটি শক্তিশালী ঐক্যের বন্ধনে আবদ্ধ করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এবং বড় বড় দেশগুলোর দিকে আপনাদের তাকাতে বলবো, যেসব দেশ সক্রিয় রাষ্ট্রভাষা কয়টি এবং অধিকাংশ বোধগম্য ভাষাটিকে কী রাষ্ট্রভাষা হিসেবে নির্বাচন করা হয়নি। সুতরাং পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হওয়া দরকার, কিন্তু রাষ্ট্রভাষার বিষয়টির এই মুহূর্তের কোনো বিষয় নয়। সময়ের প্রয়োজনের সাথে মিলিয়ে রাষ্ট্রভাষার বিষয়টি সুরাহা করা হবে। বক্তব্যে আমি বারবার যে কথাটি বলছি তা হলো, প্রিয় দেশবাসী, আপনারা পাকিস্তানের দুশ্মনের মিষ্টি কথার ফাঁদে পা দিবেন না। এইসব দুশ্মনরা স্বদেশের এবং স্বজাতির বিরুদ্ধে কাজ করছে। এরা পঞ্চম বাহিনী। আমি দুঃখিত এবং ব্যথিত যে এদের পরিচয়ে রয়েছে মুসলিম নাম। আমার এসব ভাইয়েরা সর্বনাশা ভুলের পথে পা বাড়িয়েছে। আমরা আর কোনো দেশদ্রোহীমূলক তৎপরতা বরদাস্ত করব না। আমরা পাকিস্তানের দুশ্মনদের সহ্য করব না। আমাদের দেশে কোনো বিশ্বাসঘাতকদের দেখতে চাই না। এসব পঞ্চম বাহিনীর সদস্যরা তাদের অপতরতা কখনোই বন্ধ করলে আমার বিশ্বাস প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকার এসব নাশকতামূলক কাজ বন্ধ করতে কঠিন পথ বেছে নেবে। এরা জাতির জন্য বিষ এবং ভিন্নমতে পোষণ করার অধিকারের বিষয়টি বুঝি এবং মানি। এদিক ওদিক কেউ কেউ বলেছেন আমাদেরকে কোনো একটি মাত্র পার্টিতে থাকতে হবে, অন্যটিও নয় কেন। এ ব্যাপারে আমার মন্তব্য হলো, এবং আশা করছি আপনারাও একমত হবেন, যে আমাদের অক্লান্ত মেহনত এবং সংগ্রামের ফসল হিসেবে সবেমাত্র 7 মাস হলো আমরা পাকিস্তানকে হাসিল করেছি, আর মুসলিম লীগের মাধ্যমে এই অসাধ্য সাধন হয়েছে।
এই দেশের অনেক মুসলমানের কথা বলবো, তারা আমাদের আন্দোলনের ব্যাপারে উৎসাহিত নয়, বরং অনেক ক্ষেত্রেই বিরোধিতা করেছেন এবং উদাসীন ছিলেন। কেউ কেউ ভীত ছিলেন যে পাকিস্তান হয়ে গেলে তারা সে সময়ে যে সুযোগ সুবিধা বা কায়েমি স্বার্থ ভোগ করেছিল সেগুলোকে হারিয়ে ফেলবেন। এদের অনেকে আমাদের শত্রুদের সাথে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে তৎপর হলেন। আল্লাহর অসীম মেহেরবানিতে সকল ষড়যন্ত্র, ক্রোধ এবং বিরোধিতার বিরুদ্ধে প্রাণপণ সংগ্রাম করে আমরা পাকিস্তানকে অর্জন করে এনেছি। সারা দুনিয়া অবাক বিস্ময়ে আমাদের এই ঐতিহাসিক ঘটনাকে প্রত্যক্ষ করছে। এজন্য মুসলিম লীগ আপনাদের কাছে একটি পবিত্র আমানত। দেশবাসীর কল্যাণের লক্ষ্যে এবং দেশকে রক্ষা করার অত্যন্ত প্রহরী হিসেবে আমাদের এই বিশ্বস্ত দলটিকে সুসংগঠিত করার দরকার নয় কি? নাকি হঠাৎ গজিয়ে ওঠা দলসমূহ যাদের নেতৃত্বে রয়েছে এমন সব লোকজন যাদের অতীত নিয়ে প্রশ্ন তোলা যায়, তাদের হাতে পাকিস্তানের নেতৃত্বে তুলে দিলে তারা বহু ত্যাগের বিনিময়ে পাওয়া দেশটির বিনাশ ঘটাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? সমবেত এই জনতা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি পাকিস্তান টিকে থাকুক তা চান কিনা? জনতা উত্তর দিল, চাই। আপনারা পাকিস্তান অর্জন করেছেন, তার জন্য কি বেজার না খুশি? জনতা হা হা উত্তরে মুখরিত করে খুব খুশি হলেন। আপনারা পাকিস্তানের অংশ স্বাধীন পূর্ব বাংলা ইন্ডিয়ার সাথে মিশে যাবে তা কি চান? জনতা উত্তরে না না। আমি আশ্বস্ত হলাম, আমি খুশি হলাম। আপনারা তাহলে পাকিস্তানকে গড়ে তোলার জেহাদে নেমে পড়েন। পাকিস্তানকে গড়ে তুলতে, সমৃদ্ধ করে তুলতে সময়ের দাবি হলো আপনারা মুসলিম লীগে শরিক হন এবং দেশের খেদমতে নেমে পড়েন। নতুন গড়ে ওঠা দলগুলো নেতাদের অতীতকে জানুন এবং এই মুহূর্তে আমাদের বিভক্ত হওয়া উচিত হবে না। আমি এইসব দল সমূহের বিরুদ্ধে কোনো মনোভাব পোষণ করি বা হাসি ফুটিয়ে তোলার জন্য আপনাদের আরও যদি দুঃখ, কষ্ট, পরিশ্রম করতে হয়, এমনকি জীবন কোরবানি দিতে হয়, এসবের জন্য প্রস্তুত থাকতে হবে। আমার এ দাবিকে জানিয়ে বক্তৃতা শেষ করতে চাই। একটা জাতির কল্যাণের জন্য, একটা দেশকে গড়ে তোলার পেছনে আপনাদের মেহনত বৃথা যাবে না। এই পথ বেয়ে আমরা পৃথিবীতে এক শক্তিশালী রাষ্ট্র এবং সম্মানিত জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় তুলে ধরতে পারব। শুধু জনসংখ্যার হিসেবে পৃথিবীর পঞ্চম বৃহত্তর দেশ হয়ে থাকতে চাই না। শক্তি সমৃদ্ধির সাথেই আমরা পৃথিবীর অন্যতম দেশ এবং অন্যান্য জাতিগুলোর থেকে শ্রদ্ধা, সম্মান অর্জন করে নিতে চাই। এই কথাগুলো বলেই আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের তৌফিক দানের জন্য মুনাজাত করছি। 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনের সভায় বক্তব্যের সময় মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা সম্পর্কে এই একই মত প্রকাশ করেন। ধন্যবাদ। প্রায় অনেকক্ষণ ধরে বক্তব্যটি বাংলা অনুবাদ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ডিপার্টমেন্ট অফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অন্যদের মাঝে শেয়ার করবেন।